This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই লোকসভা ভোটটা সদ্য গেল তো আজকে দাঁড়িয়ে মনে হচ্ছে একটু পেছনে তাকানো দরকার আছে। সব কিছুরই ভিতের ওপর তো সব কিছু দাঁড়িয়ে থাকে। তো এই 2024 লোকসভা ভোট, সেটাও তো যাবতীয় যা চিন্তা ভাবনা তুলনা সব কিছু 2019 পরিপ্রেক্ষিতে হচ্ছে। এবার সেই 2019 লোকসভা ভোটের দিকে তাকিয়ে দেখছিলাম বিজেপি 18, তৃণমূল 22। আরও দেখছিলাম ওই রেজাল্টটা বেরোনোর কয়েকদিন পরেই তৃণমূল বলেছিল দিদিকে বলো। মানে বাংলার মানুষের মনে যে একটা ক্ষোভ বিক্ষোভ হয়েছে, এইভাবে যে এক লাফে 2 থেকে 18তে পৌঁছে গেছে বিজেপি, এটার পেছনে বাংলার মানুষের ক্ষোভ বিক্ষোভ কাজ করছে। আরও নির্দিষ্টভাবে বললে শাসক দলের বিরুদ্ধে কিছু একটা ক্ষোভ বিক্ষোভ জমেছে। এটা বুঝতে তো তৃণমূলের কোনো অসুবিধা হয়নি, তাই তারা ওই নতুন রাস্তাটা বার করেছিল, দিদিকে বলো। আর বাংলার মানুষের ওই ক্ষোভ বিক্ষোভ এগুলো ভেবেছিল ব্লটিং পেপারের মতো এই একটা জিনিস শুষে নেবে। সফল হয়েছিল তারা, তাদের চিন্তাভাবনা একদম পারফেক্ট ছিল। প্রেশার কুকারে সিটি পড়লে যেরকম গরম হাওয়া বেরোয়, তেমনই 2021 ভোটের লাইনে দাঁড়ানোর আগেই কিন্তু ভোটারদের ক্ষোভের বাষ্পটা বার করে দিতে সফল হয়ে গেছিল তৃণমূল। ফল দেখেছেন, হাতে গরম ফল। 2021 তৃণমূল 213 আর বিজেপি 77। তৃণমূলের এই 213-র মধ্যে ছিলেন মনোরঞ্জন ব্যাপারীও, হুগলির ওই বলাগড়ের বিধায়ক। খেটে খাওয়া মানুষ, অসংগঠিত শ্রমিক ছিলেন, সাহিত্য চর্চা করতেন, সাহিত্যিক মহাশ্বেতা দেবীর অত্যন্ত পছন্দের পাত্র ছিলেন এবং সেখান থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেক নজরে পড়ে যাওয়া এবং তারপর যথারীতি তৃণমূলের টিকিটে জিতে বিধানসভার সদস্য হওয়া। 2019 যে বিধানসভা এলাকায় 34,000 ভোটে এগিয়ে গিয়েছিল বিজেপি, সেই বিধানসভায় 2021 6,000 ভোটে যেতেন মনোরঞ্জন। মানে কতটা পিছিয়ে থাকা মেকআপ করেও লিড নিয়েছিলেন তিনি। কিন্তু মুশকিল কি জানেন, মাছকে যেরকম জলের বাইরে বের করে আনলে ছটফট করে, এই রাজনীতির ঘোলা জলে পড়ে মনোরঞ্জন ব্যাপারীও বারবার মনে হয়েছে ছটফট করছেন। এই লম্বা সময়টা ধরে যখনই তাকিয়েছি পেছন দিকে, তখনই মনে হয়েছে কোথাও গিয়ে সমস্যা তো কিছু হচ্ছে, মানিয়ে নেওয়ার সমস্যা। কথায় কথায় বলছেন দিদিকে বলে দেবো, মানে একদম বাচ্চাদের ওই বলে না মাকে বলে দেবো, কিন্তু প্রায় সেরকম ব্যাপার আর কি। এই দিদিকে বলো স্লোগান যাদের রয়েছে, সে তৃণমূল নেতাদের কাছে বলুন তো, এই দিদিকে বলে দেবো এই সিনড্রোমটা নতুন কিছু না, তারা এটা নিয়ে বিশেষ ঘাবড়াবে? তারা তো অভ্যস্ত হয়ে বসে আছেন, প্রথম থেকেই তারা তো বলে দিয়েছেন যে দিদিকে বলো। তাই বলবেন নতুন একজন কেউ দিদির কাছে বলে দেবো বললে তারা বলবেন সেটাই তো বলেছি। আর দেখুন, যখনই একজনের সাথে আরেকজনের ঝগড়াঝাটি হয় না, তখনই কিন্তু একজন তৃণমূল নেতা আরেকজনকে ভয় দেখাতে বলে দেন দিদিকে বলে দেবো। কিন্তু যেমন ধরুন এই মুহূর্তে আমি দুজনের কথা আপনাদের বলতে পারি, বাবুল সুপ্রিয় আর ইন্দ্রনীল সেন। বিধানসভার বারান্দায় দাঁড়িয়ে দুজনকে গান শোনাতে পারতেন, দুজনেই গায়ক, বিদগ্ধ গায়ক। কিন্তু বছর দেড়েক আগে দুজনের দিকে নাকি অদৃশ্য গান, মানে বন্দুক তাক করে রেখেছিলেন। এবার কে দিদির কত কাছে তা নিয়ে নাকি দুজনের ঝগড়াঝাটিটা এমন জায়গায় পৌঁছেছিল যে শেষমেশ দিদিকেই, মানে মমতা বন্দ্যোপাধ্যায়কেই হস্তক্ষেপ করতে হয়। মনোরঞ্জন ব্যাপারীও মনে হচ্ছে অনেক দিন ধরেই ওই দিদির হস্তক্ষেপের অপেক্ষায় বসে আছেন। মাঝে মধ্যে তার বারবার তার ছোট ছোট ফিলার পাঠাচ্ছেন আর কি, একটু দেখুন একটু। সদ্য পার হয়ে যাওয়া এই লোকসভা নির্বাচনে এই বলাগড়ে কিন্তু তৃণমূল পিছিয়ে পড়েছে। ওই যেরকম 19-এ পিছিয়ে ছিল, এবারও তাই। হুগলি কেন্দ্র থেকে এমনিতে তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায় জিতেছেন, সেবার লকেট জিতেছিলেন বিজেপির। এবার তৃণমূলের হাতে এসছে লোকসভা আসনটা, কিন্তু ওই বলাগড় তার চরিত্র বদলায়নি। যথারীতি এখান থেকে রচনা লিড পাননি আর কি। বিজেপি এখানে 1,005 ভোটে এগিয়ে, ফলাফল ওই
বলির পাঁঠা খুঁজতে নেমে পড়েছেন মনোরঞ্জন ব্যাপারী নিজে, তিনি বিধায়ক, ফলে তার ওপরেই যে কোথাও গিয়ে এই খারাপ ফলের দায়টা বর্তাবে সেটা বুঝেই হয়তো আগে ভাগে তিনি নিজের প্রোঅ্যাক্টিভ হয়ে আর কি খুঁজে দেখার চেষ্টা করেছেন যে কাদের জন্য এই ফলাফলটা হলো। তার মানে কোথাও গিয়ে তিনি নিজেকে একদমই দায়ী করছেন। আর কেই বা করে বলুন, সবাই তো ওই বলির পাঁঠা খোঁজে। এই বলাগড়ে দলের খারাপ ফলের জন্য 4 নেতা নেত্রীকে সেখানে খুঁজে বার করেছেন ফেসবুক পোস্টে এই মনোরঞ্জন ব্যাপারী, বলেছেন যে এদের জন্যই এই পিছিয়ে পড়াটা আর কি। এগিয়ে বাংলায় বলাগড়ে কেন পিছিয়ে তৃণমূল? দেখুন, দলগতভাবে এই তো অন্তর্তদন্ত তো হবে, এটা বোঝা যাচ্ছে, কারণ এটা দল এখন সদ্য একটা ফলাফল পেরিয়ে এসছে। এবার সেই ফলাফলের বিশ্লেষণ হবে, তার থেকে অন্তর্তদন্ত হবে, এগুলো তো খুব স্বাভাবিক ব্যাপার, এগুলো দল করবে। তো মনোরঞ্জন ব্যাপারী কেন নিজের উদ্যোগে মানে আগে ভাগে ঝাঁপিয়ে পড়ে এই বলির পাঁঠা খুঁজছেন? উত্তরটা সহজ, মানে প্রশ্নটা যতটা সহজ উত্তরটাও ততটাই সহজ। এর পেছনে একটাই উত্তর হয়, তৃণমূলের চিরাও পরিচিত ওই গোষ্ঠীদ্বন্দ্ব। এই গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই কিন্তু লোকসভা ভোটের প্রচার থেকে মনোরঞ্জন ব্যাপারীকে দূরে থাকতে বলেছিলেন তৃণমূল নেত্রী, অথবা এটাও হয়তো ভেবেছিলেন যে ওনার তো বক্তব্যের ধরন ধারণটা সবসময় দলের লাইনে যায় না, লেখক মানুষ তো মনের কথা বিভিন্ন সময় বিভিন্নভাবে বেরিয়ে আসে, কখনো মুখ দিয়ে কখনো পেন দিয়ে, তো সেটা হিতে বিপরীত না হয়ে যায়, তার থেকে প্রচার না করা ভালো। এখন বলাগড়ের বিধায়ক তিনি এখন কি বলছেন? দলের মধ্যে এভাবে মুখ খোলায় পরের ভোটে নাকি তিনি টিকিটই না পেতে পারেন, এটাই তার মনে হচ্ছে, তার টিকিটটাই অনিশ্চিত হয়ে গেছে। এবার তার রাজনৈতিক ভবিষ্যৎ কী হবে সেটা নাকি ওই মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবেন বলে তিনি জানিয়েছেন। এটাও তো আমাদের নতুন কিছু না, আমরা জানি এটা মনোরঞ্জন ব্যাপারী তিনি কি একা নাকি, গোটা তৃণমূল দলটারই ভবিষ্যৎ কী হবে সেটা তো একজনই ঠিক করেন। এই যে লোকসভা ভোটের পর ইন্ডিয়া জোটের বৈঠকে অভিষেক যাবেন, সেটাকে ঠিক করলেন, সেটাও তো মমতা বন্দ্যোপাধ্যায়ই ঠিক করেছিলেন। তিনি ওই সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কর্মসূচি ঠিক করে দিয়েছেন। যিনি এইভাবে দলের মানে উপর থেকে নিচ পর্যন্ত সবার ভবিষ্যৎ ঠিক করে দেন, তিনি যে মনোরঞ্জন ব্যাপারীর মতো বিধায়কের ভবিষ্যৎ যখন তখন বদলে দিতে পারেন, এটা কিন্তু তৃণমূলের ওই ট্রেনিরাও খুব ভালো করে জানে। ওয়েব সিরিজের মতোই রোমহর্ষক মনোরঞ্জন ব্যাপারীর পরের পর ফেসবুক পোস্ট, প্রতি পোস্টেই বিতর্কিত খবরের রসদ। মনোরঞ্জন ব্যাপারী তৃণমূলের বলাগড়ের বিধায়ক রবিবার লিখেছিলেন, রাজনীতিতে আসা ভুল হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার থেকে দূরে থাকতে বলেছিলেন, সেদিনই অপমানিত হয়েছি। সোমবার লেখেন, জানি না আগামী নির্বাচনে টিকিট পাবো কিনা। এর খানিক পরেই আবার লেখেন, দলদাস নই, হব না কোনো দিন, আমি মানুষের দাস। এত কিছু লিখেও সোমবার সব পোস্ট উড়িয়ে মনোরঞ্জন বলছেন, পুরনো না মুছলে নতুন লিখব কি করে? পুরনোগুলো মাথার মধ্যে যদি চেপে বসে থাকে, নতুন ভাবনা নতুন কথা তো মাথায় আসবে না। যখন রাজনীতি করতে এসেছি তখন চারদিকে আওয়াজ হচ্ছিল খেলা হবে, আমি কিন্তু বলাগড়ের মানুষের কাছে বলেছিলাম লেখা হবে, একটা নতুন ইতিহাস লেখা হবে। এখনো পর্যন্ত যা ঘটেছে তাতে বিতর্কের লম্বা ইতিহাস লিখে ফেলাই যায়। বলাগড়ে বিধায়ক হওয়ার পর থেকেই স্থানীয় তৃণমূল নেতা নেত্রীদের সঙ্গে দফায় দফায় বাকযুদ্ধে জড়িয়ে পড়েছেন মনোরঞ্জন। হুগলির যুবনেত্রী রুনা খাতুনের সঙ্গে ঝামেলা থানা পুলিশ পর্যন্ত গড়ায়। দলের নির্দেশে সেই দ্বন্দ্বে সাময়িক দাঁড়ি পড়ে। সেবেলা মনোরঞ্জন বলেছিলেন, ফেসবুকে সাহিত্য লিখবেন, কিন্তু বারবার দলীয় দ্বন্দ্বের কথাই তো ফেসবুকে লিখছেন মনোরঞ্জন ব্যাপারী। দলের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলে দিচ্ছেন। আমাকে যদি লড়তে দেওয়া হতো, একদম নিশ্চয়ই জিততাম। 2024-এই 26-এর ভবিষ্যৎ কি তাহলে দেখতে পাচ্ছেন মনোরঞ্জন? আমাকে টিকিট দেবে না, আপনি নিশ্চিন্তে থাকুন। দেবে না দাঁড়ানোর প্রশ্নটা দেবেই না টিকিট আমাকে, কারণ আমার বিরুদ্ধে 40 জন বিরুদ্ধে দাঁড়াবে, আমি একলা। টিকিট পান বা না পান, বিতর্ক থেকে দূরে থাকতে পারবেন তো বলাগড়ের বিধায়ক?